প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন পরবর্তীতে রূপ নিয়েছে সংঘাত সহিংসতায়। এতে সরকারি হিসাবে মারা গেছেন অন্তত ১৫০ জন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেয়া হয়েছে ২৬৬ জনের তালিকা। টানা কয়েকদিনের সংঘাত সহিংসতা এবং নাশকতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের ২টি স্টেশন, বিটিভি ভবন, সেতু ভবন, পুলিশ থানা, জেলখানা সহ বহু সরকারি বেসরকারি স্থাপনা। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিএনপি জামাত জোট কোটা আন্দোলনে ভর করে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আর বিএনপি বলছে সরকার তাদের উপর দায় চাপিয়ে নিরহ নেতাকর্মী এবং শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি করেছিল, যা ধীরে ধীরে শিথিল করে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করছে। গেল কদিনে দেশের অর্থনীতিতে বিপুল ক্ষতির হিসেব উঠে এসেছে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বরাতে। এমন একটি বাস্তবতায় আজ আমরা মুখোমুখি হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জনাব নাঈমুল ইসলাম খানের সাথে। জনাব নাঈমুল ইসলাম খান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনিও চাইলে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আজকের যে কোটা সংস্কারের যে আন্দোলন, সেটি নিয়ে শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু ঘটলো এবং সেই বিষয়টি নিয়ে যে প্রশ্ন কিংবা আলোচনা পর্যালোচনা, সেই বিষয়গুলো নিয়ে আপনি আজকে আমাদের সম্মানিত আলোচকের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার মতামত তো নিশ্চয়ই রয়েছে। সেই মতামত আপনি আমাদেরকে ফোন করে, স্ক্রিন নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। জনাব নাঈমুল ইসলাম খান, শুরুতেই যে আলোচনাটিতে আসতে চাই, যে শুরুর দিকে আমরা যদি এই কোটা সংস্কার আন্দোলনকে দুটি ধাপে দেখার চেষ্টা করি, 18 সালে প্রথম ধাপ এবং এই জুলাই মাসের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে যখন সংস্কারের আন্দোলন ওঠে, আন্দোলনকারীরা নানাভাবে সরকারের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছে। যতদূর আমরা লক্ষ্য করেছি, নিশ্চয়ই আপনিও সেটি জানেন, যে শুরুতে তাদের আন্দোলনটি অসহিংস ছিল, শান্তিপূর্ণভাবে তারা করেছে, যেটি তারা বলছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটি একটা সহিংসতায় রূপ নেয়। অসহিংস সেই ধারাটি আর টিকলো না। এর পেছনে কারণটা কি? জি, আমি প্রথমে বলবো, আমি এটাকে ধাপ বলবো না। প্রথম যেটা হয়েছিল, এটা একটা আন্দোলন, সেটা তো রিজলভ হয়ে গিয়েছিল, কোটা সম্পূর্ণ বাতিল, উচ্ছেদ করে দেওয়া হয়। তো এরপরে তো প্রবলেম ছিল না। ঘটনাটার আবার নতুন করে সূত্রপাত হলো, পুনরাবির্ভাব হলো কোটার সমস্যার, যখন মুক্তিযোদ্ধাদের সন্তানরা কোনো একটা গ্রুপ, তারা 5ই জুন একটা কোর্টে যায়। কোর্টে গিয়ে ওই সরকারের আদেশটাকে চ্যালেঞ্জ করে এবং কোর্টও সেটাতে কনভিন্সড হয়ে, মোটামুটি প্রাথমিকভাবে কনভিন্সড হয়ে সরকারের আদেশটাকে স্থগিত করে দেয়। তো থিওরিটিক্যালি জিনিসটা দাঁড়ালো যে কোটা আবার পুনরাবির্ভাব হলো। থিওরিটিক্যালি বলছে এই জন্য যে এই মুহূর্তে তো কোনো পরীক্ষা টরীক্ষা ছিল না, নিয়োগ ছিল না, সুতরাং এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন হয় নাই, কিন্তু থিওরিটিক্যালি ফিরে আসলো। তো এটা 5 তারিখ ফিরে আসার পর থেকেই এটা আবার মানে লোকজনের মনে একটা অসন্তোষ, নতুন করে আলোচনা তৈরি হলো, ক্ষোভের সৃষ্টি হলো। সেই ক্ষোভ চলছে, কিন্তু এই ক্ষোভে কোনো রক্তপাত হয়নি, হত্যাকাণ্ড হয়নি, মানুষ নিহত হয়নি। উত্তেজনা ছিল। একটা আন্দোলন যেরকম হওয়ার কথা, যেরকম হয় সুস্থভাবে, সেটাই হচ্ছিল। এইরকম একটা শান্তিপূর্ণ সহাবস্থানের পরিস্থিতিতেই 10ই জুলাই সরকারের আবেদনে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সরকার বিবেচনা করলো যেহেতু বিষয়টা কোর্টে গেছে, তো কোর্ট থেকেই প্রাথমিকভাবে একটা ফয়সালা চলে আসুক, সমাধান চলে আসুক। তো এই জন্য সরকার গিয়ে আপিল করলো। সরকার আবার ধৈর্য ধরতেও বললো না, ধৈর্য ধরতে বললো আরো পরে, মানে সরকার আপিল করে ফেললো। আপিল করে বলল যে ওই আবেদনটা যেন স্থগিত করা, আর ওই নির্দেশটা, হাইকোর্টের যে নির্দেশ, এটা স্থগিত করা। তো কোর্ট কিন্তু 10 তারিখে 10 জুলাই স্থগিত করে দিল মানে স্থিতাবস্থা। এখন কোর্টের এই টার্মগুলি সাধারণ মানুষকে বুঝাইতে গেলে সহজভাবে যেটা বলা যায়, হাইকোর্ট যেখানে কোটা ফিরিয়ে আনলো, আপিল বিভাগের এই স্থিতাবস্থার মানে হলো আবার কোটা ব্যবস্থা উধাও হয়ে গেল, মানে 18তে যে অবস্থা ছিল সেই অবস্থায় আমরা ফিরে আসলাম। এখন আপনি বলেন তো,
এরপরে কোটার আর আন্দোলনের কি আছে? কিন্তু তাতে আন্দোলনকারীরা সন্তুষ্ট হতে পারে না, তারা সন্তুষ্ট হয় নাই, সেটারও একটা সন্তোষজনক কারণ ছিল। তারা এইটা কারণ দেখাইতে পারে যে এটা তো চূড়ান্ত ফয়সালা হইল না, জি, এটা তো স্থিতাবস্থা দিল, এটা তো কোর্টে আরো চলবে, জিনিসটা এক সময় গিয়ে ফাইনাল অর্ডার আসবে। তো আমি যদি আন্দোলনকারীদের পক্ষে একটু চিন্তা করি, আমি দেখি যে আন্দোলনটা অব্যাহত রাখার একটা যুক্তি আছে, একটা প্রেশার রাখা, যাতে কোর্ট থেকেও সিদ্ধান্তটা না আসা পর্যন্ত আন্দোলনের গতি তারা শ্লথ করতে চায়নি। তো এখন দেখেন, তার মানে কোটা আন্দোলনকারীরা তখনও আমাদের সাধারণ ভাষায় যেটা বলি না যে কোমলমতি, তারা কিন্তু জেনুইনলি কোমলমতি, তখনও কোমলমতি। 10 তারিখের পরেও তারা আন্দোলনের মাঠ ছাড়ে নাই, কিন্তু তারা কোমলমতি। এবং এই 10 তারিখ পার হয়ে আবার জিনিসটা যখন চলে গেল 15 তারিখ পর্যন্ত, তখনও কিন্তু এই উত্তেজনা হয়, কিন্তু কোনো জীবনহানি ঘটে নাই 10 তারিখের পরেও 15 তারিখ পর্যন্ত। কিন্তু 16 তারিখে পরিস্থিতিটার পরিবর্তন হয়ে গেল। তার মানে আপনি মনে করছেন যে 15 তারিখের পরে আন্দোলনটা আন্দোলনকারীদের হাত থেকে ছিনতাই হয়ে গেল? আমি ছিনতাই না হলো, কারণ আমি ছিনতাইটা বলতেছি না এই জন্য যে ছিনতাই হয়ে গেলে তো আর আন্দোলনের মাঠে আন্দোলনকারীদের দেখতে পাওয়ার কথা না। আমরা তো আবার আন্দোলনকারীদেরও কাউকে কাউকে দেখছি, একাংশকে কিন্তু দেখা যাচ্ছে। এই জন্য আমি বলি তাদের ঘাড়ে শোয়ার হলো কেউ একজন, যাকে দানবীয় বলছেন, যাকে তৃতীয় পক্ষ বলা হচ্ছে। তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, অনেকগুলি পক্ষ হতে পারে এবং হওয়ার চান্সেসই বেশি। তো এই যে ঘাড়ে শোয়ার হইলো, কিন্তু এটা অদৃশ্য, ভৌতিক তো, তারা তো অশরীরী, তারা তাদের ঘাড়ে চাপলো, অনেকে দেখছে না। কিন্তু আমরা ওই মানে সংশ্লিষ্টদের আচরণে যারা খেয়াল করে, তারা কিন্তু বুঝতে পারার কথা যে এটা ওই কোমলমতিদের স্বাভাবিক আচরণ না। কিন্তু সেটি তো আগে থেকেই বুঝতে পারার কথা। যখন একটা আন্দোলন অন্যদের হাতে চলে যায়, তার একটা তো পূর্ব তো কিছু আলামত থাকে। আমাদের গোয়েন্দা সংস্থা কিংবা সরকার দলের যারা নেতাকর্মী, তারা কি কেউ এটা বুঝতে পারলো না? না, বুঝতে পারে নাই। কে বললো? এটা আমাদের একটা মানে কি বলবো, অতি সহজ একটা বক্তব্য হয়ে যায়, গোয়েন্দা ফেলিওর, গোয়েন্দা ফেলিওর। গোয়েন্দা ফেলিওর না, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটা তো সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তটা আমরা কেউ বুঝতে পারছি, কেউ বুঝতে পারছি না। কারণ গোয়েন্দা তথ্য আমি দেশ চালাই, আমার কাছে তো আসে, এবং গোয়েন্দা সংস্থা তো একটা না, আমাদের বহুমাত্রিক। আবার আমি তো একটা রাজনৈতিক দলও পরিচালনা করি, আমার তো রাজনৈতিক উৎস থেকেও খবর আসে। খবরের কিন্তু মাল্টিপল সোর্সেস। এবং আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো একক সূত্রের উপরে নির্ভর করে। এই জায়গাতেই জনাব নাঈমুল ইসলাম খান ভাই, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে চীন সফর শেষ করে আসার পরে তার একটি বক্তব্য বিকৃত করা হয়েছে, বিকৃতভাবে উপস্থাপন, সেটি একটি বিষয়। আরেকটি হলো যে আওয়ামী লীগের পক্ষ থেকে জনাব সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদের, তার একটি বক্তব্য যে এই পরিস্থিতি কোড আনকোড, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগও যথেষ্ট। বিশিষ্টজনের মধ্যে অনেকেই বলছেন যে এই পরিস্থিতি বা এই দুইটি ঘটনায় কিন্তু পরিস্থিতিকে অন্যদিকে টার্ন করেছে বা অন্যদিকে ঠেলে দিয়েছে, অর্থাৎ যেটা সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। আপনি একমত কিনা? না, আমি একমত না। এটা ভুল ব্যাখ্যা, এটাও উদ্দেশ্যমূলক ব্যাখ্যা। যেমন প্রধানমন্ত্রীর এটা তো বিকৃতভাবে উপস্থাপন, উনি যেটা বলতে চান নাই সেটা অর্থ দিয়ে মানুষের পারসেপশনের জগতে প্রোপাগান্ডা চালানো হয়েছে, এবং অনেক মানুষ এটা বিশ্বাসও করেছে। এখন কারা বিশ্বাস করলো ওই জায়গাতে আমি আসব, আতঙ্কিত হওয়ার কিছু নাই। কারণ হলো, আপনি তো এটা বুঝেন, আওয়ামী লীগের বিপক্ষে তো রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে কেউ কেউ তো শক্তিশালী বিরোধী দল, তাদের তো প্রচুর ফলোয়িং আছে না, তাদেরও তো কোটি কোটি মানে ভোটার আছে, তারাও তো নির্বাচন করলে মানে অন্তত পক্ষে 30% ভোট তো পায়। তো তার মানে একটা দেশের 30% সমর্থক তাদের আছে। তাদের মধ্য থেকে বাংলাদেশের মতো 18-19 কোটি দেশের অধিবাসীর দেশে 30% কিন্তু কম না। তো
তো এই যে 25-30%-এর মধ্যে যদি 1%ও অ্যাক্টিভ হয়, মানে বিশ্বাস করে বা অ্যাক্টিভ হয়, সেটি আপনি বলছেন, অ্যাক্টিভ হলে তারাও তো সংখ্যায় অনেক। এই জায়গায় তার একটা প্রশ্ন তৈরি হয়ে যায়, সেটি হচ্ছে যখনই বোঝা গেল যে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য বিকৃত করে উপস্থাপন হচ্ছে বা শিক্ষার্থীরা ভুল বুঝেছে, তখন তো রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা মন্তব্য, সেটি প্রেস কনফারেন্স হোক অথবা কোনো একটা মন্তব্য দেওয়া যেতে পারতো, সেটি তো আমরা লক্ষ্য করলাম। প্রথম কথা হলো, আমি একটা কথা বলি, এগুলি করা হয়েছে, এগুলি ব্যাখ্যা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ টক শোতে অনেকে দিয়েছেন। কিন্তু আপনাকে বুঝতে হবে, যারা সোশ্যাল মিডিয়াতে ভুল বুঝছে, আসলে তারা ভুল বুঝছে না, তারা এটাই বিশ্বাস করতে চাইছে, কারণ তারা তো আসলে সরকার বিরোধী। তারা নাগরিক, তাদের নাগরিক অধিকার আছে, তারা বাংলাদেশের নাগরিক, তাদেরকে আমি উপেক্ষা করার কোনো অধিকার নাই, কিন্তু তারা রাজনৈতিকভাবে আরেকটা পক্ষ। এই কথাটা যত আপনি বিশ্বাস করে ফেললেই আপনার বিশ্লেষণ সহজ হয়ে যায়। আমরা সারাক্ষণ বলতে চাচ্ছি যে এই মানুষগুলি মানে অর্ডিনারি সিটিজেন্স, যারা পার্টিজান না। এখানে আমরা ভুল করি। আমরা যদি প্রেমিসটা ভুল হয়ে যায়, আমি সারাক্ষণ হাঁটতে থাকবো একটা মানে মানে ভুল দিশার দিকে, পথে ভুল লক্ষ্যে আমরা হাঁটতে থাকবো। এখানে আমাদের একটা ভুল হচ্ছে। সুতরাং আমি রাজনৈতিকভাবে বিশ্লেষণে সহজভাবে বুঝি যে আওয়ামী লীগের বিরোধী বাংলাদেশের যে মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম, তাদের সমর্থকরা এটার ক্ষোভে। এবং আপনি যদি আন্দোলন, এই আপনি গতকালের দেখেন, কালের কণ্ঠ এবং তার আগের দিনের প্রথম আলো দেখেন, তাদের দুইটা রিপোর্টিংয়েই কিন্তু ওই যে সমন্বয়কদের কিছু কিছু লোকের পরিচয় দেওয়া হয়েছে। এবং আপনি দেখেন, একটা বাম রাজনৈতিক সংগঠন, যেটা অরিজিনালি ভিপি নূরের সংগঠন থেকে মানে বেরিয়ে এসে তারা করেছে, তারা কিন্তু বিএনপির অ্যালাইন রাজনীতি করে। সুতরাং একটা ইন্ডিকেশন কিন্তু প্রমাণিত হচ্ছে, এটা কিন্তু আমি বলছি না। এখন তো আমরা অনেক কিছু ঘটনা ঘটে গেলে পোস্ট অ্যাক্টিভ বা নানা বিচার বিশ্লেষণ চলে আসে, কিন্তু প্রোঅ্যাক্টিভ হওয়া গেল না কেন? সেই প্রশ্নটি প্রোঅ্যাক্টিভ হওয়া গেল নাটা তো আপনি কনক্লুড করতেছেন কিসের ভিত্তিতে? আমি কনক্লুড করছি না, এই সূত্র ধরে আরেকটি প্রশ্ন করছি যে সমন্বয়কারীদের 6 জন এখন ডিবি অফিসে, সেটা নিয়ে নানা ধরনের আলোচনা পর্যালোচনা আছে। এটা কেন বলা হচ্ছে সরকারের পর্যায় থেকে? একটু বলি, শেষ করুন। যে আগের কথা আপনি যেটা বলছেন যে সরকার মানে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না, তারা এটাকে ঠেকাতে পারলো না কেন? আপনাকে কে বলেছে ঠেকাতে পারলো না? আপনি দেখছেন হয়তো 150 বা প্রাইভেট অনেক দাবি দেওয়া অনুযায়ী ধরেন 200, 210, আন্দোলনকারীরা বলছে 266, আন্দোলনকারীরা 266 বলছে, সরকার বলছে 150। মানে মোটামুটি বিরোধীরাও যাদেরকে আস্থায় নেয়, সেটা সেই প্রথম আলো পত্রিকা 210 জনে এসছে। এটা 266 জন হলেও আমার বক্তব্যটা ডিফারেন্ট হবে না। আমি যেটা বলছি, আমরা যেটা রিয়েলাইজ করছি না, বিকজ অফ ইন্টেলিজেন্সের ইনফরমেশন, উই পসিবলি হ্যাভ অ্যাভার্টেড অ্যান্ড অর কুড অ্যাভয়েড থাউজেন্ডস অফ ডেথ। এটা আমি বলে রাখলাম, আপনি সময় দিলে আমি ব্যাখ্যা করতে। আচ্ছা, সেই ব্যাখ্যাও আপনার কাছ থেকে শুনবো। তবে সমন্বয়কারীদের 6 জন কেন ডিবি অফিসে? ডিবি অফিসের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা নিরাপত্তার স্বার্থে। আমার প্রশ্ন বা আপনার কাছে জানার জন্য প্রশ্নটা হলো যে এই নিরাপত্তা কি নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে। এটা কি ওই 6 জন বা সমন্বয়কারীদের নিরাপত্তা, নাকি অন্য কারো নিরাপত্তার প্রশ্নে এই 6 জন ডিবি অফিসে আছেন? না, মানে প্রথমত ডিবি অফিস বলছেন আপনি, কিন্তু আসলে একজনের নাম নেওয়াই ভালো, ডিবির কর্মকর্তা হারুন। আচ্ছা, আপনি হারুন সাহেবকে চেনেন কেন বলেন তো? হারুন সাহেব কি কিসের জন্য পরিচিত? মানে সমাজে বা মিডিয়াতে খুব আলোচিত কেন? মানে কোড আনকোড তিনি ভাতের হোটেলের এই যে ওনাকে নিয়ে যে রস করা হয়, তো এটা তো কি এই ছাত্র আন্দোলনের সময় শুরু হয়েছে ওনার এই চর্চাটা? উনি কিন্তু দীর্ঘদিন যাবত অনেককে খাইয়েছেন, কাউকে ভাত, কাউকে বিরিয়ানি, কিন্তু সেই সময়ের ঘটনাগুলো আর এই সময়ের ঘটনা তো আলাদা। তিনি আবার ছবি তুলে ফেসবুকে দিলেন। বিএনপির নেতা রিজভিকে যদি খাওয়াইতে পারেন, এটার সাথে এটা আলাদা হবে কেন? আলাদা তো বটেই, প্রতিটি ঘটনাই আলাদা। জি, কিন্তু আপনাকে বুঝতে হবে তার ক্যারেক্টারিস্টিক্স, একটা মানুষকে বোঝার ব্যাপার। উনি এখানে তাদেরকে অ্যারেস্ট করে নেয় নাই, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। উনি তাদেরকে নিরাপত্তা দিয়েছে। ওনার ব্রেইনে, ওনার ধরনের আর কি, ওনার যে পার্সোনালিটি, উনি মনে করছে যে ডিবি অফিসটা নিরাপদ, তাদের নিরাপত্তা। সমন্বয়কারীরা তো একবারও বলে নাই তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই যে এখানেও সরলতা, আপনার সরলতা অপরিসীম। আমি গণমাধ্যমে যা দেখেছি, না গণমাধ্যমে দেখলে হবে না, চারিদিকের এই সরলতায়
এত জটিল পরিস্থিতি বিশ্লেষণ করা যায় না। আমি আপনাকে বলি, কে বলেছে আপনাকে যে আপনার ইচ্ছা হলেই আপনাকে আমি নিরাপত্তা দিব? কারণ একটা লোক যদি আত্মহত্যা করতে যায়, তাকে নিরাপত্তা দিতে কি তার পারমিশন নিতে হবে? নেভার। আমি রাষ্ট্র কাউকে আত্মহত্যা করতে দিতে পারে না জেনে শুনে। না, তার মানে এই ঘটনাটা কি আপনি আত্মহত্যার সাথে তুলনা করছেন? আত্মহত্যার সাথে না, আমি বলতে যাচ্ছিলাম এই ঘটনাটার সাথে তাদের উপর থ্রেট ছিল, আশঙ্কা ছিল তাদেরকে কেউ আক্রমণ করে দোষটা সরকারের উপর দিবে। সুতরাং এটা সরকারের দায়িত্ব হয়েছে যে তাকে এটা নিরাপত্তা দাও। তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয় নাই, তাদের সাথে কিন্তু আত্মীয় স্বজনের দেখা করতে দেওয়া হয়েছে। কিন্তু পরিবার তো সন্তুষ্ট না। আরে পরিবার তো কোনো কিছুতেই সন্তুষ্ট হবে না, কারণ পরিবার আবার বেশি করে অসন্তুষ্ট হবে যদি দুর্ঘটনা ঘটে যায়। তো পুলিশ মানে ডিবির হারুন সাহেব একটু সৃজনশীল হয়ে ওনাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছেন। আরেকটা কি করেছেন, ছবিগুলি আপলোড করে দিয়েছেন। সবাই আপত্তি করে ছবি দিল কেন, কোর্টও আপত্তি করছে, কিন্তু আমি বুঝাই কেন উনি করেছেন। ছবি দিয়ে কি বুঝালেন? উনি জনস্বার্থে এটা করেছেন। এখন দেখেন, ডিবির হারুন সাহেব যেহেতু ওদের ছবি দিয়ে দিল, তাইলে এখন উনার পক্ষে তাদের গায়ে একটা চড়ও দেওয়া সম্ভব না, কারণ উনি দেখিয়েছেন তারা দেয়ার ফাইন। তাদেরকে গুম করা সম্ভব না, কারণ উনি অলরেডি জনসমক্ষে দেখিয়ে দিয়েছেন দে আর ইন হিজ প্রোটেকশন, কাস্টডি না প্রোটেকশন। এখন একটা মানুষ, ধরেন আমি আপনার কাছে গেলাম, একটা বিপদে পড়ে দৌড়ে আপনার বাসায় গেলাম, অথবা আপনি দেখলেন আমার পেছনে একটা কেউ দৌড়াদৌড়ি করছে, আপনি আমাকে নিয়ে গেলেন আপনার বাসায় যে আপনি এখানে থাকেন, নিরাপদ থাকবেন, আপনাকে রাজি করালো। তো এইটা একটা তো নাগরিক করতে পারে, এটা আইনের আওতায়। সেখানে তো বিশ্বাসযোগ্যতার প্রশ্ন চলে আসে। না, বিশ্বাসযোগ্যতার প্রশ্ন, আপনি যদি বিশ্বাস করতে না চান, যেমন আপনি যদি সজাগ থাকেন, আমি আপনাকে ঘুম থেকে তুলতে পারবো না। বিশ্বাস না করার কি আছে, সে তো প্রকাশ করেছে, সে তো গোপন রাখে নাই। অবিশ্বাসের প্রশ্ন আসে গোপন কার্যক্রমে। প্রকাশ্য কার্যক্রমে যেটা স্বতঃস্ফূর্তভাবে বলা হচ্ছে, সেখানে তো অবিশ্বাসের স্কোপ কোথায়? না, এখানে অবিশ্বাসের জায়গাটা হলো যে তাদেরকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়েছে। আরে ভাই, তাকে যদি জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়া হয়ে থাকে, সে তো 2 দিন পরে তাকে যখন মুক্ত করে দেওয়া হবে, দেয়ার ইজ অ্যাম্পল অপরচুনিটি, সে আবার বলবে। এইটা তো আমি তো হারুন সাহেবকে ডিফেন্ড করতে বুঝি নাই। আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। পরিস্থিতি বোঝার ব্যাপারটা হলো, যদি তাদের উপর চাপ প্রয়োগ করে করা হয়ে থাকে, তাহলে কি হবে? এটা তো প্রকাশ করে দেওয়া হয়েছে, তাদেরকে তো মেরে ফেলা যাবে না, গুমও করা যাবে না। আর তাদেরকে 2 দিন আগে অথবা 2 দিন পরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে তারা যদি চাপের মুখে প্রত্যাহার করে থাকে, তারা তখন বলবে যে এটা চাপের মুখে হয়েছিল, আমরা আবার আন্দোলনের কর্মসূচি নতুন করে দিব। মানে এখানে আরেকটা অভিযোগ আছে যে সমন্বয়কারীদের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী অথবা অন্য কোনো একটি শক্তি জনমনের স্বস্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য এদের মধ্যে 2টি গ্রুপ তৈরি করা হয়েছে, কোট আনকোট, এরকম একটা বক্তব্য আছে। আশ্চর্য কথা। এখন মনে করেন যে আপনি যদি কোনো একটা মানে অশান্তির পরিবেশ ডিফিউজ করার জন্য কোনো কৌশলের আশ্রয় নেন, আপনি যদি মানে 4 জনের মধ্যে 2 জনকে কনভিন্স করতে পারেন, এটাকে আপনি চাইলে তো বলতেই পারেন তাদের মধ্যে ভাগ করা হয়েছে। তো এই ভাগটা খারাপটা হইল কোথায়? কারণ ওরা তো শান্তি প্রতিষ্ঠা করা দরকার, তারা 4 জনকেই বোঝানোর চেষ্টা করেছে, 2 জন কনভিন্সড হয়েছে, 2 জন হয় নাই। এটা কি বাস্তব জীবনে হয় না? এটা তো হইতে পারে, সেটি তো বাস্তব জীবনে হতে পারে, কিন্তু এটি তো একটা নীতিগত সিদ্ধান্তের প্রশ্ন এবং যা ঘটেছে সেই ব্যাপারে একটা সুরাহার প্রশ্ন। এটা নীতিগত সিদ্ধান্তের প্রশ্ন না, নীতিগত সিদ্ধান্তের প্রশ্ন ওই সমন্বয়কদের। আর আমি যে শান্তি আনতে চাই, আমার জন্য হলো কৌশলের প্রশ্ন। আমি কোন কৌশলে অন্তত পক্ষে আন্দোলনকারীর সংখ্যা কমাইতে পারি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমাদের তো লক্ষ্য হলো শান্তি। আমরা চাচ্ছি, আমরা বলতে আমি ডিবি হারুন দের কথা বলছি, পুরো আইন শৃঙ্খলা বাহিনীর প্রক্রিয়া বা তারা যে কার্যক্রম করছে যে কোনো ভাবে, তারা যদি মনে করেন অপরাধী 10 জন ঘুরে বেড়াচ্ছে, 4 জনকেও যদি গ্রেফতার করতে পারে, তাহলে কিন্তু আক্রমণ অন্তত পক্ষে 40% কমবে। এটা তো চাইবেই, মানে পরিস্থিতি প্রশমনের জন্য বা নিয়ন্ত্রণের জন্য এই কৌশল, সেটি আপনি বলছেন। এই কৌশল মানে অ্যারেস্ট তো আইনি কৌশলী। জি, আমরা একটা বিরতিতে যেতে হবে, প্রশ্নটি রেখে যাই, ফিরে এসে শুনবো। সেটা হচ্ছে আমরা সরকারি
এত যতগুলো আমরা জানি যে ৬৯টি স্থাপনায় হামলা হয়েছে। প্রশ্ন হলো যে এটি তো রাষ্ট্রের সম্পদ, এখানে হামলা করার পিছনে কারণগুলোকে সরকার বা আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি পুলিশও বিভিন্ন জায়গায় আক্রমণের শিকার হয়েছে, তাদেরকে হত্যা করে উল্টো করে ঝুলিয়ে রাখা পর্যন্ত হয়েছে। কোনো হত্যাই আমরা আসলে প্রত্যাশা করি না, আমরা সেই হত্যার প্রতিবাদ জানাই এবং যারা আহত বা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পুলিশ কেন টার্গেট হলো, এটি মোটা দাগে প্রশ্ন, যে এই আন্দোলন সংগ্রামে পুলিশ কেন টার্গেট হলো, এই প্রশ্নে আপনার বিচার বিশ্লেষণ শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। সমসাময়িক ঘটনা প্রবাহের বিশ্লেষণ নিয়ে আজ আমরা মুখোমুখি হয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের সাথে। নাঈমুল ইসলাম খান, যে দুটি প্রশ্ন আপনার কাছে রেখে যাওয়া, যে সরকারি স্থাপনা বিভিন্ন ভবনে যে হামলা, প্রশ্ন হলো যে এই হামলা কি শুধু ভবনের উপরে হামলা নাকি অন্য কারো কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটি একটি প্রশ্ন। পাশাপাশি আরেকটি প্রশ্ন ছিল যে এই হামলায় বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আসলে পুলিশ আন্দোলনকারীদের টার্গেটে পরিণত হয়েছিল বা হয়েছে বা এখনও কোথাও কোথাও হচ্ছে, কি কারণে? পুলিশের ব্যাপারটা ভুলে গেলে আপনি মনে করিয়ে দিন। আমি প্রথমে স্থাপনাতে আসি। স্থাপনার ব্যাপারগুলি খেয়াল করেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ যে কাজগুলি নিয়ে সবসময় গৌরব করে এবং যেগুলি প্রকৃতই গৌরবের মতো কাজ, ওই জায়গাগুলিতে আঘাত করা হয়েছে। এখন এটাই কিন্তু আরেকটা প্রমাণ যে এটা কোটা আন্দোলনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তাইলে এখন কে করলো? ওই যারা ঘাড়ে শোয়ার হলো, সেই অশরীরী প্রেতাত্মা, ওই অপশক্তি, তারা এগুলি করেছে। এটা আপনি নিশ্চিন্ত থাকেন যে আমাদের যে অরিজিনাল কোটা আন্দোলনকারী, যারা উদ্যোক্তা, যারা প্রাথমিকভাবে নেতৃত্ব দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিল, কোনো মৃত্যুর ঘটনা ঘটছিল না, সাধারণ উত্তেজনা হচ্ছিল। সো এইটাই আরেকটা প্রমাণ যে এটা আপনি বিএনপি, জামাত এবং তাদের ধারে কাছের আরও রাজনৈতিক সংগঠন যারা আসলে শেখ হাসিনার সাফল্যে শঙ্কিত এবং শেখ হাসিনাকে সফলতার জন্যই ঈর্ষা এবং মানে এইভাবে সরকারি স্থাপনা বা আমাদের সিগনেচার মানে প্রতিষ্ঠানগুলোতে যে অ্যাচিভমেন্টগুলোতে হামলা হলো, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায়? কোনটা মানে এই হামলা, এটা তো মুহূর্তের মধ্যে গিয়ে হামলা করে ফেলছে, তার আঘাত করেছে, কিন্তু সেটি সময় লেগেছে। মনে আছে আমরা অফেয়ারে এটা আলোচনা করছিলাম, অফেয়ারে আলোচনা করছিলাম। জিনিসটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কৌশলটাই ছিল যে ক্যাজুয়ালিটি হইতে দিতে চাচ্ছেন না উনি। তো যেখানেই ক্যাজুয়ালিটির আশঙ্কা সেখানে কিন্তু উনি ছাত্রলীগকে বলছেন তোমরা হল ছেড়ে চলে যাও, কিচ্ছু করবে না, তোমরা প্রতিরোধ করবে না, তোমরা চলে যাও। নেতাকর্মীদের বলছেন তোমরা কিন্তু প্রতিরোধ করতে পারবে না। পুলিশকে বলছেন তোমরা কিন্তু বুকে ফায়ার করতে পারবে না, ম্যাক্সিমাম পায়ে ফায়ার করবা, তাও রাবার বলে। কিন্তু আমরা তো উত্তরায় দেখলাম বা অনেক জায়গাতে কমিটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে। না, কমিটি একদম স্পষ্ট করে বললে বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে, সেটা তাদের আওয়ামী লীগের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়। আমি কিন্তু আওয়ামী লীগ করি না এবং আওয়ামী লীগকে রিপ্রেজেন্টও করি না। আমার সম্পর্ক হলো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, আমি তার প্রেস সচিব, এবং আমি এখানে আবার প্রেস সচিব হিসেবেও কথা বলতেছি না। আমি আপনার যেমন আগেও টকশোতে আসতাম, এখনও সেই টকশোতে আসছি, তবে আমি প্রেস সচিব বটে, এটা ঠিকই আছে। তো আমি আবারও বলি যে আওয়ামী লীগের ওরা কোন কমিটি কেন বাতিল করেছে, প্রত্যেকটার নিশ্চিতভাবেই সুনির্দিষ্ট কারণ। রাজনৈতিক অঙ্গনে যে কারণটা বেশি ঘুরপাক খাচ্ছে যে এই আন্দোলন সংগ্রাম, কোটা সংস্কারের আন্দোলন সংগ্রামের সহিংসতার রূপকে এই স্থানীয় আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে তারা নিজেদের হাতে নিয়ন্ত্রণ নিতে পারেনি অথবা নিয়ন্ত্রণ করতে পারেনি। আমাদের সমাজটাই হলো একটা ভুয়া সংবাদের, ভুয়া কথা, মতামতের এবং মানে যেটাকে আমরা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজের ছড়াছড়ি, এটা তাদেরই একটা পার্ট। কারণ যে যেটা বইলা মানে আওয়ামী লীগকে ট্রল করতে পারে, সরকারকে ট্রল করতে পারে, এটা তাদের করা, এটা নিয়ে সিরিয়াস ডিসকাশন। এটা কিন্তু নিশ্চয়ই আপনি আমার থেকে আরো বেশি জানেন যে আওয়ামী লীগের পার্টি অফিস ধানমন্ডিতে এটা নিয়ে সিনিয়র নেতারা আলোচনা করেছেন, সেখানে হাতাহাতি পর্যন্ত হয়েছে, বাহাস হয়েছে, কথা কাটাকাটি পর্যন্ত হয়েছে। দলের ভেতরে নানান রকম ক্ল্যাশ অফ আইডিয়াস, ক্ল্যাশ অফ ইনফ্লুয়েন্স, ক্ল্যাশ অফ
পাওয়ার পলিটিক্স, এটা তো থাকবেই। এখন এজেন্ডা যখন এটা, আমি আবার বলি, আওয়ামী লীগ তার কিছু কমিটি বাতিল করেছে, এটা বিরোধী দলের সমস্যা কোথায়? এটা তো বিরোধী দলের হেডেক হওয়ার কথা না। বিরোধী দলের সমস্যার চেয়ে আমরা জানতে চাচ্ছি যে কেন হঠাৎ করে বাতিলের প্রশ্ন আসলো। এটা তো আওয়ামী লীগের আভ্যন্তরীণ বিষয়, তারাই বলবে, নট মি। আমি এটা বলছি যে ইট ইজ নট মি, আমি আলোচক হিসেবে এটা জানার কথা না। আপনি যদি অন্য আরেকজন আলোচককে জিজ্ঞাসা করেন, সেও ধারণা করে কথা বলবে, জেনে কথা বলবে না। এইরকম উদ্ভট ধারণার কথাবার্তা খুব ভালো নয়। যদি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরুৎসাহিত করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর পর্যায় থেকে যে তিনি বিষয়টি দেখছেন, তিনি সবকিছু খোঁজখবর রাখছেন, সেইভাবে ব্যবস্থা নিচ্ছেন, তাহলে এই ব্যবস্থা যেটি গ্রহণ করলো, যে কিছু কিছু কমিটি যে বাতিল করে দিল, সেটি নিয়ে ওই নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে যায় কিনা? যেহেতু আমি আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণগুলি জানি না, এটা নিয়ে আমি ফার্দার ডিসকাশন করা অন্যায় হবে, কারণ আমি আমার ধারণা থেকে তাহলে পুলিশ টার্গেট হলো কেন এই প্রশ্নে? দিস ইজ ইন্টারেস্টিং। আপনি একটা অবভিয়াস জিনিসকে, এখন আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আপনি যদি হঠাৎ করে প্রশ্ন করেন যে আপনি জুমার নামাজে কেন, আপনি যত গম্ভীর হয়েই জিজ্ঞেস করেন, এটা আসলে একটা অবভিয়াস জিনিস। আমি তো নামাজি মানুষ, আপনি জানেন আমি মুসলমান, আমি তো জুমার নামাজে থাকবো। ইট ইজ very simple to understand. This is not even a matter to ask or to ask for any clarification. আমি বলছি পুলিশ কেন? ভাই, আমরাও ছোটবেলায় আন্দোলন সংগ্রাম দেখেছি, একদম স্কুল জীবন, পাকিস্তান আমলে 69-70-এর আন্দোলন আমরা দেখেছি। পুলিশ সবসময় আন্দোলনকারীর টার্গেট। এখন আপনি যখনই বলেন, আপনি এটা পরম্পরা কেন জানেন, কিন্তু এবারে ধরনটা তো অতীতের সকল ধরনে পরিবর্তন নাই। পরিবর্তনটা হয় এক সময় 20 বছর আগে আন্দোলনকারীরা যে অস্ত্র ব্যবহার করত, এখন অস্ত্রে পরিবর্তন হয়েছে, কিন্তু এটাকে পরিবর্তন হয় নাই, এটাকে টার্গেটে হয় নাই। সুতরাং পুলিশ জেনারেলি গণতান্ত্রিক আন্দোলনে আন্দোলনকারীদের টার্গেটই হয়। আমি বলছি প্রথমে এই কথা। সুতরাং এইখানে আরেকটা কারণে আপনার মনে হয়েছে যে পুলিশ অসহায় টার্গেট, এর কারণ হলো পুলিশকেও কাউকে মেরে ফেলার হুকুম দেওয়া হয়নি। তাকে প্রথমে বলা হয়েছে যতক্ষণ শেষ না হয় কেবল রাবার বুলেট ব্যবহার করবে। তাহলে রংপুরে যে ঘটনাটি ঘটলো, আবু সাঈদের যে ক্ষেত্রে যেটি ঘটলো, মামলার এজাহারেও কিন্তু ভিন্ন কথা লেখা হয়েছে। সেটি কতটা বিশ্বাসযোগ্যতা তৈরি করবে, পাশাপাশি সেই পরিবারকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ডেকে কথাও বলেছেন, সান্ত্বনাও দিয়েছেন, এবং তিনি এর আগেও বলেছেন যে কিভাবে এই পরিবারগুলোর জীবন জীবিকার প্রসঙ্গ তিনি দেখবেন। কিন্তু মামলার এজাহারের ভিন্ন হয়ে যাওয়া ভাই, এটা পুলিশের যে কর্মকাণ্ড, সেটা কিন্তু পুলিশকে কি মুক্তি দিবে? না 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 না, পুলিশকে মুক্তি দেওয়ার প্রশ্ন আসলো কোথায়? ওই ঘটনা থেকে, আবু সাঈদের ঘটনা থেকে তো আপনি বললেন, আমি ঘটনাগুলো তুলে ধরলাম। ঘটনাগুলো তুলে ধরছেন আপনি, পরেরটাও তো জানেন। এটা আপনি না দিয়ে খামাখা আমারে প্রশ্ন করতেছেন। কারণ হলো উনি তো দৃঢ়তার সাথে বলছেন যে প্রতিটি মৃত্যুর কারণ তদন্ত করে যারা দোষী তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে এবং তাদের বিচার করা হবে, তদন্ত করে বিচার করা হবে। সর্বশেষ আজকে মানে গতকাল প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন যে তদন্ত সুচারুভাবে করার জন্য আমাদের যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করা হয়েছে, তাদের প্রয়োজনে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে, জাতিসংঘের কারিগরি সহায়তা নেওয়া হবে। জাতিসংঘের সাথে অলরেডি এই ব্যাপারে এক্সচেঞ্জ অফ মানে ইনফরমেশন চলছে। জাতিসংঘের বিভিন্ন মন্তব্য আমরা গণমাধ্যমে দেখছি, কোড আনকোড, কোথাও কোনো কোনো মন্তব্যে তারা অনেক বেশি বলা যেতে পারে একটু আগ বাড়িয়ে কথা বলছেন, কোনো কোনো ঘটনায় তারা স্বাভাবিক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এই জায়গাতে কি কোনো ভিন্নতা আছে? প্রথম কথা হলো যে জাতিসংঘের প্রতিক্রিয়াগুলিতে মানে এই প্রতিক্রিয়াগুলি মূলত এটা হলো যে রেকর্ড রাখার জন্য একটা প্রতিক্রিয়া। এটার মধ্যে কোনো কনক্লুসিভ ফাইনাল স্টেটমেন্ট না, একুজেশন না। যেমন তারা বলেছেন যে তাদের 19 তারিখ এবং 25 তারিখ আর 29 তারিখ তিনটা স্টেটমেন্ট। এই তিনটা স্টেটমেন্টের মূল কনসার্ন হলো ডেসক্রিপশন। যেমন তারা বলেছেন যে ওই ইউএনের সাইন নিয়ে গাড়ি বেরিয়েছিল, কিন্তু তারা আবার সঙ্গে সঙ্গে বলে দিছে যে এটা আমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে, এটা সামান্য সময়ের জন্য ভুলে আসছিল, এগুলি সরাইয়া নেওয়া হয়েছে। তো এটা তো তারা বলেই দিল। তারপরে তারা এক্সপ্লেন করলো অডিয়েন্সের জন্য, এক্সপ্লেন করছে যে এই ব্যাপারটা কি হয়, যে এরকম সাইন নিয়ে যেখানে অপারেশনে বাংলাদেশ সেনাবাহিনী যায়, তারা যদি এই অস্ত্রগুলি নিয়ে যায়, এই বাহনগুলি নিয়ে যায়, কেবল সেখানেই ব্যবহার করতে পারবে।
এটা তো হলো ডেসক্রিপশন অফ রুলস। মানে জাতিসংঘের এই মন্তব্যের পেছনে কেউ তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে, ভিডিও দিয়ে সহযোগিতা করছে, বা সেই সহযোগিতাকে কোট আনকোট আমরা যদি ষড়যন্ত্রের এই শব্দের উপরে ভর করে আপনার কাছে জানতে চাই, সেখানে কি কোনো ষড়যন্ত্র বা কোনো তৃতীয় শক্তির হস্তক্ষেপ আছে কিনা? মানে ভাই, এটা তো আমার জিজ্ঞেস করার দরকার নাই। ওদের যে প্রতিক্রিয়াগুলি সেখানেই তো বলা আছে যে তাদের কাছে কেউ না কেউ পাঠিয়েছে তথ্য, এবং তারা 71 ক্ষেত্রে বলেছে তাদের কাছে কনভিন্সিং মনে হয়েছে তথ্য, কিন্তু তারা কনক্লুসিভ কোনো রিমার্ক করে নাই। মানে তারা যে একটা ফাইনাল কনক্লুশনে পৌঁছাইছে তা না। আমি আজকে মানে গতকাল আমি কিন্তু নিজে একটা প্রতিক্রিয়া দিয়েছি এগুলি পড়ে, এটা আপনাদের টেলিভিশনে প্রচার হয়েছে, আমি বলেছি যে তারা প্রাথমিকভাবে যে সীমিত তথ্য তারা পেয়েছে তাদের বিভিন্ন সোর্স থেকে, সেটার ভিত্তিতে একটা সামান্য প্রতিক্রিয়া দিয়েছে। তারা যদি এই তথ্যানুসন্ধানটা অব্যাহত রাখে, তারা যখন প্রচুর আরও তথ্য ইন্ডিপেন্ডেন্টলি পাবে এবং সংগ্রহ করবে, তাদের মানে আশঙ্কা এই পর্যায়ে থাকবে। এবং আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে কিন্তু আপনারা বলছেন যে সংবাদ পরিবেশন করা হয়েছে বা তুলে ধরা হয়েছে সেগুলোকে আপনারা গুজব হিসাবে দেখছেন। এই গুজবের বিরুদ্ধে সরকারও বা কি করতে পারলো? না, গুজবের বিরুদ্ধে সরকার যেটা করতে পারে সেটা হলো গুজব নিয়ে ক্লারিফিকেশন করা। তো এটা তো সরকার করছে, সরকার বিদেশিদেরকে ব্রিফ করেছে। এখন কথা হলো সরকার বিভিন্ন পত্রিকার ক্ষেত্রেও হয়তো বিবৃতি দিচ্ছে, সেই বিবৃতি হয়তো তারা ছাপছে বা ছাপছে না, এটা তো পরের সংখ্যার ব্যাপার। কিন্তু আমি মনে করি সরকার যতদূর সম্ভব, কারণ সরকারের মূল কাজ কিন্তু এইখানে শান্তি ফিরিয়ে আনা। সরকারের মূল কাজ এটা, প্রেস রিলিজের জবাব দেওয়া না, সংবাদ মাধ্যমের প্রতিক্রিয়া দেওয়া। শান্তি ফিরিয়ে নিয়ে আসাই মূল কাজ, শান্তি ফিরিয়ে আনা প্রথম কাজ, প্রাথমিক দায়িত্ব, অন্যগুলি হলো সেকেন্ডারি, টারশিয়ারি। সেক্ষেত্রে সংবাদ পরিবেশনে বাইরের আন্তর্জাতিক গণমাধ্যমের বিষয় তো আপনি বললেন, আমরা দেশের ক্ষেত্রেও জনমনে এক ধরনের মন্তব্য আছে, সেটি এরকম যে ইলেকট্রনিক মিডিয়া যেভাবে সংবাদগুলো তারা প্রচার করেছে, আবার প্রিন্ট মিডিয়াতে ক্ষেত্রে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গিয়েছে। এর পিছনের মাঝে যা কি? আপনি সাংবাদিকতার শিক্ষক সম্ভবত, না কমিউনিকেশন? আমি সমাজ কল্যাণ। আপনি সমাজ কল্যাণের, সরি, আমার কেন জানি মনে হচ্ছিল আপনি জার্নালিজমের। আমি আপনাকে একটা অনেস্ট কথা বলি, আমরা জার্নালিজমে পড়ি। জার্নালিজম হলো একটা সাপ্তাহিক পত্রিকায় আপনি যতটা মুক্তভাবে লিখতে পারবেন, দৈনিক পত্রিকায় ততটা মুক্তভাবে লেখা যায় না। দৈনিক পত্রিকায় যতটা মুক্তভাবে লিখতে পারবেন, আপনি ইলেকট্রনিক মিডিয়ায় ততটা মুক্তভাবে লিখতে পারবেন না। এটা তো আমাদের পড়াশোনা করা বিষয়। আপনি একটা উপন্যাসে তার চেয়েও বেশি মুক্তভাবে লিখতে পারবেন। সবচেয়ে মুক্তভাবে লেখা যায় কবিতায়, জি একই জিনিস। এখন এই জন্য বলা হয় কি যে জার্নালিস্টস ডু নট এনজয় পোয়েটিক লাইসেন্স। কবিতায় কিন্তু ঘটনা ঘটেছে সেটি উপস্থাপন করার ক্ষেত্রে কোনো ধরনের সেন্সরশিপ, এই প্রসঙ্গগুলোর তো কেউ সেই আলোচনাও আছে। আপনি হয়তো বলবেন যে এটি গুজব, অথবা একটা শ্রেণী আছে টেলিভিশন যেহেতু ভিজুয়াল মিডিয়াম, আমাকে বুঝতে হবে টেলিভিশন একটা ভিজুয়াল মিডিয়াম। তো এখন টেলিভিশনে কোনোটা নিউজ করতে হলে এটার সঙ্গে রিলেটেড ভিজুয়াল দেখাইতে হয়, দেখাইতে গেলে বিভৎসতা আসে। এটা আবার সাংবাদিকতায় নিরুৎসাহিত করা হয়, কোডাপিথিক্সে সেটি যায় না সেটি বলছেন। পত্রিকায় কিন্তু ছবির ব্যাপারটা অত জরুরি দাবি না, কিন্তু ঘটনার যে বিবরণ, হ্যাঁ অবশ্যই। আপনি বলেন তো টেলিভিশনে কোন খবরটা প্রচার হয় নাই? আপনার কাছে কি সুনির্দিষ্ট তথ্য আছে? আমার কাছে নাই, কিন্তু না, সমস্ত খবরই প্রচার হয়েছে। আপনি যেটা বলবেন যে এটা ভয়াবহতাটা বেশি চর্চা করা হয়নি, এটা জাতীয় স্বার্থে, এটা যেন মানে এই যে উন্মাদনাটা যেন আরো ব্যাপক না হয়, না ছড়ায়া যায়, মানে তারই কৌশল হিসেবে দেখছেন? না, তার কৌশল না, তার দায়িত্ব হিসেবে। আপনাকে এটা কৌশল হিসেবে দেখবেন না, এটা তো দায়িত্ব। মিডিয়ার সরকারের কাছে কোনটা কৌশল কোনটা দায়িত্ব, মিডিয়ার বলছি যে আমরা সেই জায়গাতে, যেমন এই কোটা সংস্কার আন্দোলনের যারা সমন্বয়কারী, তারা প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করেছিল, সেটি কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে দেখিয়েছে, এরকম উদাহরণ আমাদের কাছে নেই। এখন প্রশ্ন হলো যে কখনো সরকার কৌশল নিচ্ছে, কখনো দায়িত্ব পালন করছে, বা মিডিয়ার প্রসঙ্গ যদি আসি, তাহলে আমরা সাধারণ জনগণ কিভাবে বুঝবো যে এটি কৌশল, এটি দায়িত্ব? না, সাধারণ জনগণের কোনটা কৌশল কোনটা দায়িত্ব এইভাবে বোঝার কথাও না। সাধারণ মানুষ দেখবে যে সে ঘটনাবলীর রিজনেবল কাভারেজ পাচ্ছে কিনা। একটা মানে যুদ্ধাবস্থার রিপোর্টিং
কে মানে অ্যালাউ করবে? পৃথিবীর কোন যুদ্ধের অ্যাকচুয়াল মানে লাইভ জিনিস আপনি দেখাবেন? দেখায় না, এটা আমেরিকানরাও দেখায় না। তারা তো ইরাক যুদ্ধে এমবেডেড জার্নালিজম প্রবর্তন করেছিল, এটা নিয়ে আমাদের একাডেমিক বহু বিতর্ক আমরা করেছি। কিন্তু এমবেডেড জার্নালিজমটা কেন করা হয়েছিল? যে একজন জার্নালিস্ট ওয়ারফিল্ড থেকে রিপোর্টিং করবে, তার নিরাপত্তাটা কে দিবে? তখন তারা বলছে ঠিক আছে ভাই, তোমরা আমাদের ওই মানে আমাদের ইয়ার মতো ডিবির হারুন সাহেবের মতো, যে তোমরা আমার নিরাপত্তায় আমার কিছু শৃঙ্খলা মেনে তোমরা রিপোর্টিং করতে পারবা, কিন্তু এই রিপোর্টিংয়ের ক্ষেত্রে নিয়ম মানতে হবে, কারণ তোমাদের এমন কোনো কিছু লেখা যাবে না যাতে আমাদের যুদ্ধ কৌশল ক্ষতিগ্রস্ত হয়, আমরা যুদ্ধে লড়াইয়ে পিছনে পড়ে যাই। সো এই এমবেডেড জার্নালিজমের প্রবর্তনের এই জন্যই পক্ষেও কথা আছে, বিপক্ষেও কথা আছে। তো আমি যতভাবেই বলি না কেন, এই আইডিয়াসগুলির পক্ষে বিপক্ষে তখন কথা হইতে পারে, যুক্তিতর্ক সেটি থাকবে একাডেমিক্যালি। এটা নিয়ে হয়তো ভবিষ্যতে বই লেখা হবে। জি, আরেকটি বিষয়, যে এই আন্দোলন সংগ্রামের সূত্র ধরে রাজনৈতিক মহলে যে সর্বশেষ যে সংযোজন, জামাত শিবির নিষিদ্ধের যে সিদ্ধান্ত, এটি এই সময় কতটা প্রয়োজন ছিল, আদৌ এটা কোনো ফলাফল এনে দেবে কিনা, সেই নানা কেন্দ্রিক সেই আলোচনা আছে। আপনার কাছে কি মনে হয় যে এটি জনমনের স্বস্তি ফেরার ক্ষেত্রে বা বিএনপির পক্ষ থেকে যে রাজনৈতিক ঐক্যের কথা বলা হচ্ছে, সেখানেও কি বিএনপিকে একটা শিক্ষা দেওয়া হলো কিনা? আমি একটা কথা বলি, জামাত শিবির নিষিদ্ধ করা বর্তমান পরিস্থিতিতে জনমনে স্বস্তি ফিরানোর লক্ষ্যে না, এটা দীর্ঘমেয়াদী আমাদের দায়িত্ব, কারণ এটা লং ওভারডিউ। ইনফ্যাক্ট জামাত এবং শিবিরের রাজনীতি করার অধিকার শুরু থেকেই থাকা উচিত ছিল না। জি, কিন্তু যেহেতু একটা হিস্টোরিক দুর্ঘটনার ভিতর দিয়ে, নৃশংসতার ভিতর দিয়ে তাদের পুনরাবির্ভাব হয়, এবং তারা যেহেতু বিএনপির মতো একটা দলের, একটা প্রধান দলের সহযোগী হয়ে গেছে, এমনভাবে জড়িয়ে গেছে যে সরকার বহু আগেই যেটা নিষিদ্ধ করার কথা সেটা করতে গিয়ে দেশের শান্তির জন্যই পিছিয়ে ছিল, মানে দেরি করছে না। তার মানে কি আমরা এটা বলতে পারি কিনা যে এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির উপরে যে অভিযোগটি ছিল, যারা জামাতকে সাথে নিয়ে তারা চলছে, 4 দলীয় জোট, সেটা কথা আমাদের মনে আছে, কিন্তু এই অভিযোগ থেকে, এই তকমা থেকে বিএনপি মুক্ত হলো। বিএনপি যদি এটাকে ওয়েলকাম করে তাহলে বিএনপি মুক্ত হবে। এবং আমি বিএনপি যদি জেনুইনলি এই চিন্তাটা করে, এবং আমি দুই একবার মনে আছে অনেক আগে বিএনপির নেতৃবৃন্দ দুই একজন বলতো যে জামাত শিবির নিয়ে তারা এত কথা বলে, আওয়ামী লীগ তারা নিষিদ্ধ করে না কেন? আওয়ামী লীগকে অভিযোগ করত যে তারা জামাত শিবিরকে নিয়ে আমাদের সাথে রাজনীতি করছে, তারা নিষিদ্ধ করে ফেলে না কেন? তো এখন তারা আওয়ামী লীগও নিষিদ্ধ কেন করে নাই, এটা আপনি যদি সেপারেট আমাকে একটা সেশনে ডাকেন, কারণ এটা দীর্ঘ আলোচনা, বড় আলোচনা হইতে হবে। এই অভিযোগটা আছে যে এই জামাত শিবির নিষিদ্ধের প্রসঙ্গটি আওয়ামী লীগ দীর্ঘদিন একটা এজেন্ডা হিসেবে দেখছে। হ্যাঁ, মানে এটা ধরেন সময় মতো যারা অপছন্দ করে তারা একভাবে কথাটা উপস্থাপন করবে, আপনি নিরপেক্ষ সাংবাদিক, আপনি একভাবে জানতে চাইবেন, ইউ আর ফ্রি টু আস্ক মি। এবং আমি বলছি, আমি একটু চেষ্টা করছি নিরপেক্ষ থাকার, আমাকে নিরপেক্ষ হিসেবে আপনি নেবেন কিনা জানি না। আমি শুধু বলছি যে এটা লং ওভারডিউ, এটা বহু আগেই হওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট জামাত শিবির রাজনীতির সুযোগই পাওয়ার কথা ছিল না স্বাধীন বাংলাদেশে, কারণ তারা কিন্তু যুদ্ধের একটা পরাজিত শক্তি, এটা আমরা খেয়াল করি না কেউ। আমাদের দেশটা তো যুদ্ধ করে স্বাধীন হয়েছে, তো যুদ্ধের পরাজিত শক্তি কখনো ওই দেশে রাজনীতির সুযোগ পায় না। যুদ্ধ করে স্বাধীন হওয়া কোনো দেশে আপনি, সেই পরাজিত শক্তিকে নিষিদ্ধ করার জন্য একটা কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হলো না, সেটা না। কোটা সংস্কার আন্দোলনটা হয়তো এই দাবিটা, এই প্রেশারটা মানে অত্যাসন্ন করেছে। আপনি খেয়াল করেন এটা কিভাবে হয়েছে। 14 দল বসে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে বলেছে এটা আপনি ইমপ্লিমেন্ট করেন। এটা লং ওভারডিউ, এটা তাদের আলাপ আলোচনা, মানে অনেক রকম বিতর্ক করে তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ সরকারকে বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। এখন আমরা দেখছি, আমি নিজেও টেলিভিশনের নিউজেই দেখলাম যে আইনমন্ত্রী বলেছেন অচিরেই প্রক্রিয়াধীন, এটা প্রক্রিয়াধীন জিনিসটা সিদ্ধান্তটা বেরোবে। তো আমরা এটা দেখবো, এটার একটা প্রতিক্রিয়া হবে রাজনীতিতে। সেই প্রতিক্রিয়াটা কি হয় এটা দেখার মতো বিষয় হবে। বিএনপি
প্রাথমিকভাবে বলেছে যে এটা নিয়ে মানে সেখান থেকে যদি নতুন কোনো সমীকরণ তৈরি হয়, সেই সমীকরণ মোকাবেলার করার ক্ষেত্রে আওয়ামী লীগের যে সাংগঠনিক অবস্থা অথবা যে ব্যবস্থা এখন দেখছেন, সেই জায়গাতে কতটা সফলতা তৈরি হবে আন্দোলন সংগ্রাম নিয়ন্ত্রণ করার প্রথম কথা হলো, আমি মনে করি জামাত এবং শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পর আওয়ামী লীগ সুবিধা পাবে, এই জন্য ওনারা এই সিদ্ধান্ত নেবে, এটা আমি সঠিক মনে করি না। আমি মনে করি যে এটা তাদের লং ওভারডিউ নৈতিক এবং আইনি দায়িত্ব ছিল। আমরা একেবারে শেষের দিকে, শেষ প্রশ্নটি হলো, যেবারের কোটা সংস্কার যে আন্দোলন কিংবা সেই আন্দোলনের সূত্র ধরে সংঘাত সহিংসতার যে চিত্র দেখলাম, এখান থেকে নাগরিক সমাজ কিংবা সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে যদি একত্রিত করে শুনতে চাই আপনার কাছ থেকে, কি শেখার আছে এবারের আন্দোলন থেকে? আমি মনে করি যে আমার ভুল হতে পারে, নাগরিক সমাজের নামে কিছু বিশিষ্ট নাগরিকরা বলেছেন, কিছু দাবি দিয়েছেন। এর মধ্যে একটা দাবি হলো, পুলিশ আন্দোলনকারীদেরকে গুলি করতে পারবে না। আমি যদ্দূর শুনেছি রেজওয়ানা হাসান বলেছেন, এই রিড আউট করেছেন। এখন আমি আপনাকে বলছি, আমি একজন নাগরিক হিসেবে বলতে পারি, আন্দোলন এই যে আমাদের সিনিয়র নাগরিক সমাজের প্রতিনিধিরা, তারা যদি আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করে একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নেয়, যে তারা আন্দোলন করবে কিন্তু সেটা সহিংস হবে না, ধ্বংসাত্মক হবে না, মানে হত্যাকাণ্ডে করাবে না, তাহলে আমার ধারণা পুলিশ রাজি হবে যে আমরা একটা গুলিও করব না, নিহত তো দূরের কথা, আমরা পায়েও করব না, আহতও করব না। সো এটা কিন্তু আমি একজন সিটিজেন হিসেবে, শিক্ষার্থীদের যে চিকিৎসা কিংবা ডিবি অফিসে নিয়ে যাওয়া, সেই প্রসঙ্গে কিন্তু কয়েকজন শিক্ষক বা বিশিষ্ট নাগরিক, আমরা যেভাবে বলি, তারা দেখা করতে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু দেখা করা হয়নি। তাদেরকে কেন দিবে? ব্যাপারটা আপনি বোঝার চেষ্টা করেন। না, তাদের একটা ছিল যে তাদেরকে অসম্মান করা হয়েছে। না, তাদেরকে এটা সম্মান অসম্মানের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে নিরাপত্তার প্রশ্ন। আমি যদি কাউকে নিরাপত্তা দিই, এই যে কেউ যাইতে চাইলেন, গিয়ে ধরেন একটা সিন ক্রিয়েট করলো, এগুলি কে সামাল দিবে? এটা তো আবার একটা নতুন নিউজ। জি, আমরা আরো একদিন এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে। একেবারে আজকের আলোচনার শেষ লাইনটি শুনবো। শেষ লাইন কি বলবেন? আমি মনে করি যে আমাদের রাজনৈতিক ইতিহাসে একটা বড় টার্নিং পয়েন্টে আমরা এসেছি। এটা আমি দুইভাবে বলতে পারি। একটা হলো যে এই দেশে শক্তিশালী গণতন্ত্র আছে। তার প্রমাণ কি জানেন? যে কোটা সংস্কারের জন্য লোকজন আন্দোলন করে দাবি আদায় করতে পারে। এটা কিন্তু গণতন্ত্রের জন্য সবচেয়ে শক্তিশালী রূপ এটা। আর দ্বিতীয়টা হলো এই যে জামাত শিবিরকে নিষিদ্ধ করা, যেটা লং ওভারডিউ, এতদিন পরে এসে এটা বাস্তবায়নের দ্বার প্রান্তে। আমি মনে করি এই দুইটা মিলে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা সম্পূর্ণ নতুন সময়, আমি আবারও বলছি, নতুন সময়ে প্রবেশ করতে যাচ্ছি আমরা। অসংখ্য ধন্যবাদ জনাব নাইমুল ইসলাম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য, এবং এই কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু নিয়ে বিচার বিশ্লেষণ করার জন্য। দর্শক, গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভরাত্রি।